আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 29 ডিসেম্বর রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শিলচর বাইপাসে 15 কোটি টাকার মাদক সহ 2 ব্যক্তিকে আটক। 10 ফেব্রুয়ারির মধ্যেই পঞ্চায়েত ভোট বললেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। হাইকোর্টের অনুমতি চেয়ে রিট 3 জানুয়ারি। মানালিতে হিম দুর্যোগ, আটক 10,000 পর্যটককে উদ্ধার। আগামী 48 ঘন্টায় আরো তুষারপাতের সতর্কতা। 19,000 কর্মীকে স্বেচ্ছা বছরে পাঠানোর পরিকল্পনায় বিএসএনএল। মিজোরাম মায়ানমার হয়ে চীনা রসুন সহ নানা সামগ্রী ঢুকছে শ্রীভূমিতে। মন্ডল দখলে সুব্রত ও মিশনের মধ্যে ঠান্ডা লড়াই শ্রীভূমিতে। বিজেপির নতুন রাজ্য সভাপতি ঘোষণার সম্ভাবনা শীঘ্রই। দিল্লিতে তলব ভবেশ কলিতা ও রবীন্দ্র রাজুকে। আজ করিমগঞ্জ দিনী তালিম বোর্ডের ফাইনাল পরীক্ষা সম্পন্ন। কানিশাইল মরখজ জামে মসজিদে 95 জন ছাত্রছাত্রীর অংশগ্রহণ। এবং সর্বশেষ খবরটি হলো কংগ্রেসের যুবনেতা খুনে দোষী সাব্যস্ত সিপিএমের প্রাক্তন বিধায়ক সহ 14। এবারে শুনুন বিস্তারিত খবর। 15 কোটি টাকার মাদক সহ 2 ব্যক্তিকে আটক করল কাছাড় পুলিশ। শনিবার রাতে বিশ্বাসযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে শিলচর সদর পুলিশের আওতাধীন ঘুঙ্গুর বাইপাসের কাছে এক বিশেষ অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। আইজল থেকে আসা MN06LA 87434 নম্বরের একটি মারুতি জিপসি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে অতিরিক্ত টায়ারে লুকিয়ে রাখা 50,000 ইয়াবা ট্যাবলেট সহ 5টি প্যাকেট উদ্ধার করে কালোবাজারে মাদক দ্রব্যের দাম প্রায় 15 কোটি টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। এই কাণ্ডে 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলো বেনলাইনের রেনকাই ও শানপাও ফানাই। দুজনই মণিপুরের চূড়াচাঁদপুরের বাসিন্দা। এই ঘটনায় অবৈধ পরিবহনে ব্যবহৃত বাহনও বাজেয়াপ্ত করেছে পুলিশ। মাদক দ্রব্যের চালানটি মণিপুরের চূড়াচাঁদপুর থেকে অবৈধভাবে পরিবহন করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এ বিষয়ে আরো তদন্ত চালাচ্ছে পুলিশ। অপরদিকে হাইকোর্টের নির্দেশে অনিশ্চয়তা দেখা দিলেও আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করার সম্ভাবনার কথা জানালেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সুরে সুর মিলিয়ে মন্ত্রী রঞ্জিত কুমার দাস বলেন, যে কয়টি পঞ্চায়েত ওয়ার্ড নিয়ে বিতর্ক চলছে সেগুলো বাদ দিয়ে বাকিগুলোতে সময় মতো নির্বাচন সম্পন্ন করার চেষ্টা চালানো হবে। নির্বাচনের জন্য অনুমতি চেয়ে হাইকোর্টে আগামী 3 জানুয়ারি পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বিভাগের তরফে একটি রিট পিটিশন দাখিল করা হবে বলেও জানান তিনি। গত 17 ডিসেম্বর হাইকোর্টের তরফে এক নির্দেশে স্পষ্ট বলা হয়েছিল 9 জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। হাইকোর্টের এই নির্দেশের পরই পঞ্চায়েত নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। ফলে সরকারের ঘোষণা অনুযায়ী 10 ফেব্রুয়ারির মধ্যে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হবে কিনা তা নিয়ে উঠে বড়সড় প্রশ্ন চিহ্ন। উল্লেখ্য, সংশোধিত পঞ্চায়েত আইনের 5 নং দফা অনুযায়ী জনসংখ্যার ভিত্তিতে 3 শাখায় ভাগ করা হয়েছিল জেলাগুলোকে। বলা হয়েছিল ক শাখার আওতায় জেলাগুলোতে 10,200 থেকে 13,800 জনসংখ্যা, খ শাখার জেলাগুলোতে 8,500 থেকে 11,500 জনসংখ্যা এবং গ শাখার জেলাগুলোতে 6,000 থেকে 9,200 জনসংখ্যার ভিত্তিতে এক একটি গ্রাম পঞ্চায়েত গঠন করা হবে। এ নিয়ে SOP জারি করা হয়েছিল। কিন্তু গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদের কেন্দ্র পুনর্বিন্যাসে সেই নিয়ম মানা হয়নি। হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে 2,000 থেকে 3,000 জনসংখ্যার ভিত্তিতে এক একটি গ্রাম পঞ্চায়েত গঠন করা হয়েছে। সেখানে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে 13,000 থেকে 15,000 জনসংখ্যার ভিত্তিতে গঠন করা হয়েছে এক একটি গ্রাম পঞ্চায়েত। আর এই বৈষম্য নিয়ে 8টি মামলা চলছে হাইকোর্টে। গত 17 ডিসেম্বর সেসব মামলার শুনানিতে হাইকোর্টের তরফে স্পষ্ট বলা হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন 9 জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে পারবে না। এমনকি বিজ্ঞপ্তি জারি করার ক্ষেত্রে হাইকোর্টের অনুমতিও নিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। নির্দেশে এও বলা হয়েছিল। তবে হাইকোর্টের এই নির্দেশে অনিশ্চয়তার ছায়া পড়লেও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন পঞ্চায়েত নির্বাচন সময় মতোই হবে। 10 জানুয়ারির মধ্যে সম্পন্ন করা হবে পঞ্চায়েত নির্বাচন। এমনকি জানুয়ারির প্রথম সপ্তাহে পঞ্চায়েতের নির্বাচনের দিন তারিখ ঘোষণা করার কথাও জানিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছিলেন, যে কয়টি পঞ্চায়েতের মামলা হাইকোর্টে চলছে সেগুলো বাদ দিয়ে বাকিগুলোতে সময় মতো নির্বাচন হবে। মন্ত্রী রঞ্জিত কুমার দাস একই সুরে বলেছেন, যে কয়টি পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে সেগুলো ছাড়া বাকিগুলোতে নির্বাচনের জন্য হাইকোর্টের অনুমতি চাওয়া হবে এবং আগামী 3 জানুয়ারি এ সংক্রান্ত একটি রিট পিটিশন দাখিল করা হবে হাইকোর্টে। তিনি জানান, সময় মতো পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করতে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে।
আর সময় মতো নির্বাচন না হলে পঞ্চায়েতগুলোকে অর্থ বরাদ্দ করতে অসুবিধা হবে। সব মিলিয়ে রিট পিটিশন দাখিল করার পর যদি হাইকোর্ট অনুমতি দেয়, সেক্ষেত্রে বিতর্কহীন পঞ্চায়েতগুলোতে 10 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। অপরদিকে মানালিতে হিম দুর্যোগ, আটক 10,000 পর্যটককে উদ্ধার, আগামী 48 ঘন্টায় আরো তুষারপাতের সতর্কতা। গত দুদিন ধরে তুষারপাতের জেরে কুলু, মানালি এবং সুলাং উপত্যকায় কয়েক হাজার পর্যটক আটকে ছিলেন। রাজ্য পুলিশ জানিয়েছে, মানালি এবং সুলাং উপত্যকায় আটকে থাকা 10,000 পর্যটককে উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় 2,000 গাড়ি আটকে পড়েছিল, গাড়িগুলিও নিরাপদে সরানোর ব্যবস্থা করা হয়েছে। তবে 100টি গাড়ির চালক না থাকায় সেগুলি আটকে রয়েছেন অনেক পর্যটক। মানালির ডেপুটি পুলিশ সুপার জানিয়েছেন, তুষারপাতের জেরে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছে, ফলে অনেক গাড়ি সরানো যাচ্ছে না। আবহাওয়ার উন্নতি হলেই এবং তুষারপাতের পরিমাণ কমলেই গাড়িগুলি সরানোর ব্যবস্থা করা হবে। সুলাং উপত্যকায় আপাতত পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না, তবে নেহেরু কুণ্ড পর্যন্ত গাড়ি যেতে দেওয়া হচ্ছে। তুষারপাতের কারণে 1 সপ্তাহ ধরে অটল টানেলে যান চলাচল বন্ধ। 15 কিলোমিটার দীর্ঘ পথে কয়েকশো গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে। কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পর্যটকদের আনাগোনা কমেনি মানালিতে, বরং বাড়ছে বলেই দাবি হোটেল ব্যবসায়ীদের অনেকেরই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, একটি পশ্চিমী ঝঞ্ঝার আবির্ভাব রয়েছে, যার জেরে আগামী 48 ঘন্টায় আরো তুষারপাতের সম্ভাবনা রয়েছে মানালি সহ হিমাচলের পাহাড়ি এলাকাগুলোতে। তাই অতিরিক্ত পুলিশ সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। অপরদিকে বিএসএনএল আবারও কর্মী সংকুচন প্রক্রিয়ার পথে হাঁটতে চলেছে। সূত্রের খবর, সংস্থাটি প্রায় 18,000 থেকে 19,000 কর্মীকে স্বেচ্ছাবসর প্রকল্পের আওতায় আনতে চলেছে। সম্প্রতি বিএসএনএল বোর্ড এই স্বেচ্ছাবসর প্রকল্পে অনুমোদন দিয়েছে। এ ব্যাপারে অর্থ মন্ত্রকের অনুমোদন পাওয়ার পর মন্ত্রিসভার সম্মতি চাওয়া হবে। বিএসএনএল এর মোট ব্যয়ের 38% খরচ হয় কর্মীদের বেতন দিতে। অপরদিকে মিজোরাম, মায়ানমার সহ বাংলাদেশ সীমান্ত টপকে এত অঞ্চলে নির্দ্বিধায় ঢুকছে চীনা রসুন সহ অন্যান্য সামগ্রী। এসব বিদেশি দ্রব্য শুধুমাত্র অর্থনীতিকে পঙ্গু করছে না, বরং দেশের মানুষকেও বিভিন্নভাবে নানা রোগের শিকার করে নিচ্ছে। বর্তমানে ব্যাপকভাবে চীনের রসুনের চেয়ে গেছে শ্রীভূমি জেলার বিভিন্ন হাট বাজার। চীন থেকে সরকারিভাবে ভারতে রসুন আমদানির কোনো চুক্তি নেই বলে জানা গেলেও এসব রসুন কোন মন্ত্র বলে গুদামজাত করে বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। চলতি মরশুমে ভারতীয় রসুনের দাম কিছুটা বেশি, আর এমন সুযোগকে মুখ্য হাতিয়ার করে অবৈধ কারবারিরা বড় সাইজে চীনা রসুন আমদানি করে কেজি প্রতি 250 থেকে 300 টাকা করে বিক্রির অভিযোগ উঠেছে। এসব রসুনের বড় অংশ বাংলাদেশের চট্টগ্রামের কক্সবাজার হয়ে বিভিন্ন রুট দিয়ে ভারতে প্রবেশের অভিযোগ উঠেছে। এতে ত্রিপুরার রাজধানী আগরতলার মহারাজগঞ্জ, উত্তর ত্রিপুরার ধর্মনগর, ফটিকুলি ও কৈলাস শহরের ফাইতুর বাজার ও শ্রীভূমি জেলার 2টি সীমান্ত দিয়ে প্রবেশের খবর পাওয়া গেছে। ফলে আসাম, ত্রিপুরা ও মিজোরামের ছোট বড় মুদির দোকানগুলোতে চীনা রসুন অবাধে বিক্রি হচ্ছে। এমনকি জেলার বড় বড় পাইকারি দোকান থেকে অবাধে চীনা রসুনের যোগান ধরার খবর রয়েছে। পাশাপাশি রয়েছে আচার সহ ইলেকট্রনিক্স সামগ্রী। একটি সূত্রের মতে, চীনে চাষের সময় রসুন খেতে যে রাসায়নিক ব্যবহার করা হয় তা নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। পরীক্ষা করে দেখা গেছে চীনা রসুনে ছত্রাকের সংক্রমণ ব্যাপক আকারে রয়েছে। এক্ষেত্রে নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষি আধিকারিকের অভিমত, চীন থেকে আসা রসুনে মিথাইল ব্রোমাইড নামে রাসায়নিকের উপস্থিতির খোঁজ পাওয়া গেছে। চাষের সময় সেখানকার কৃষকরা অধিক ফলনের জন্য রসুন খেতে কীটনাশক হিসেবে এর ব্যবহার করে থাকে, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। বিষয়টি বিভিন্ন মহলে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। এ ব্যাপারে এলাকার সচেতন মহল জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অপরদিকে মন্ডল দখলে সুব্রত ও মিশনের মধ্যে ঠান্ডা লড়াই শ্রীভূমিতে। শহর মন্ডল সভাপতি নিয়োগ নিয়ে জট কাটেনি শ্রীভূমি বিজেপিতে। নিয়ম বহির্ভূতভাবে একাধিক মন্ডলে বেশি বয়সী সভাপতি নিয়োগ করা নিয়ে অশান্তির সৃষ্টি হয়। অবশেষে শ্রীভূমি জেলার 4টি মন্ডলের সভাপতি পদে স্থগিতাদেশ জারি করা হয়েছে। খবরের সত্যতা স্বীকার করেছেন জেলা রিটার্নিং অফিসার সঞ্জয় ঠাকুর। অন্যদিকে আগামী 2-1 দিনের মধ্যে জেলা সভাপতি ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে সুদীপ চক্রবর্তী বা সঞ্জীব বণিকের মধ্যে একজনের সভাপতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। মন্ডল সভাপতি নিয়োগ নিয়ে বিশৃঙ্খলা চলছে শ্রীভূমি বিজেপিতে। বলতে গেলে মন্ডল দখলে অঘোষিত লড়াই হয়েছে দলের জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য বনাম মিশন রঞ্জন দাসের মধ্যে। আর এই লড়াইয়ে বাজিমাত করেন সুব্রত। উত্তর করিমগঞ্জের 4টি মন্ডলের মধ্যে সবকটিতেই তার ঘনিষ্ঠরা সভাপতি পদে নিযুক্তি পেয়েছেন। এ নিয়ে মিশন দাস লবির মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। একাধিক মন্ডল সভাপতি বেশি বয়সী বলে অভিযোগ তোলা হয়, যার মধ্যে রয়েছেন শহর মন্ডল সভাপতি কিশোর দেও। মন্ডল সভাপতি পদে 45 বছরের বয়সসীমা বেঁধে দেওয়া হলেও অনেক ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি।
দলীয় সূত্রের খবর, কিশোর 48 বছর হওয়ার পরও সভাপতি পদে নিয়োগ পেয়েছেন। একই অভিযোগ রয়েছে বাখরশাল বাগবাড়ি মণ্ডলের সভাপতি উৎপল ঘোষের বিরুদ্ধে। এ নিয়ে লিখিত অভিযোগ জমা পড়ে রাজ্য নির্বাচনী আধিকারিক মিশন রঞ্জন দাসের কাছে। সর্বশেষ খবর, শ্রীভূমি জেলার মোট 4টি মণ্ডল সভাপতি পদে স্থগিতাদেশ জারি করা হয়েছে। এই 4 জনের তালিকায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের বিধানসভা কেন্দ্রের 2 জন মণ্ডল সভাপতির নামও রয়েছে। দলীয় সূত্রের খবর, স্থগিতাদেশ জারি হয়েছে শহর মণ্ডল, বাখরশাল বাগবাড়ি, পাতারকান্দি সহ ভৈরবনগর মণ্ডল সভাপতির ক্ষেত্রে। এতে পাতারকান্দি মণ্ডলের শশীবাবু সিনহা ও ভৈরবনগর মণ্ডলের হীরেশ বিশ্বাসের চেয়ার সংকটে পড়েছে বলে জানা গেছে দলীয় সূত্রে। তবে আদৌ বেশি বয়স হওয়া এই 4টি মণ্ডলে স্থগিতাদেশ জারি করা হয়েছে কিনা তা জানা যায়নি। যদিও স্থগিতাদেশ জারি হওয়ার সত্যতা সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেছেন জেলা রিটার্নিং অফিসার সঞ্জয় ঠাকুর। তবে কি কারণে স্থগিতাদেশ জারি করা হয়েছে তা খুলসা করেননি সঞ্জয়। জানা গেছে, জেলা সভাপতি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর স্থগিতাদেশ জারি হওয়া মণ্ডলগুলোর সমস্যা মেটানো হবে। এ অবস্থায় নাম ঘোষণা হয়ে যাওয়া মণ্ডল সভাপতিরা বহাল থাকবেন না তাদের চেয়ার চলে যাবে, এ নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। এদিকে আগামী 2 দিনের মধ্যে জেলা সভাপতি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। আগামীকাল 30 ডিসেম্বর গোটা রাজ্যে নতুন জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হবে। জানা গেছে, সম্প্রতি দলীয় কার্যালয়ে এসে আগামী 2 জানুয়ারি নতুন ও বিদায়ী জেলা সভাপতিদের দিশপুরে দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার বার্তা দিয়ে গেছেন মন্ত্রী কৌশিক রায়। এদিকে শ্রীভূমি জেলা সভাপতি পদে এগিয়ে রয়েছেন সুদীপ চক্রবর্তী। তার পক্ষে মন্ত্রী পীযূষ হাজারিকার কাছে সুপারিশ করেছেন দলীয় সিংহভাগ পদাধিকারী। এমনকি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও বিধায়ক বিজয় মালাকারের পছন্দের তালিকায় রয়েছেন সুদীপ। যদিও শেষ পর্যন্ত দৌড় চালিয়ে যাচ্ছেন সঞ্জীব বণিক। আগামী 2 দিনের মধ্যে এই 2 জনের মধ্যে কার ভাগ্যে শিকে ছেড়ে সেটা পরিষ্কার হয়ে যাবে বলেও জানা গেছে। অপরদিকে বিজেপির নতুন রাজ্য সভাপতি ঘোষণার সম্ভাবনা শীঘ্রই। দিল্লিতে তলব ভবেশ কলিতা ও রবীন্দ্র রাজুকে। জানুয়ারির প্রথম সপ্তাহে বিজেপির নতুন রাজ্য সভাপতির ঘোষণার সম্ভাবনা প্রকট। শনিবার দিল্লিতে তলব করা হয়েছে দলের প্রদেশ সভাপতি ভবেশ কলিতা ও সাংগঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজুকে। দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক BL সন্তোষের সঙ্গে বিশেষ সাংগঠনিক বৈঠকে চূড়ান্ত হবে কে হবেন বিজেপির নতুন রাজ্য সভাপতি। বর্তমানে দিল্লিতে রয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও দলের রাজ্য প্রভারী হরিশ দ্বিবেদী। তাদের উপস্থিতিতে দিল্লিতে BL সন্তোষের সঙ্গে বিশেষ সাংগঠনিক বৈঠক হবে। বর্তমানে বিজেপির বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া চলছে। মন্ডল পর্যায়ে সভাপতি নির্বাচন প্রায় শেষ। জেলা পর্যায়ে দলের সভাপতি নির্বাচনের প্রক্রিয়া চলছে। জেলা সভাপতি নির্বাচনের পর রাজ্য সভাপতি নির্বাচন বা নিয়োগ দেওয়া হবে। বর্তমান রাজ্য সভাপতি ভবেশ কলিতার কার্যকাল এবছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। ফলে জানুয়ারির প্রথম সপ্তাহে দলের নতুন প্রদেশ সভাপতি নির্বাচন করতে হবে। ভবেশ কলিতা পুনরায় রাজ্য সভাপতি নির্বাচিত হবেন না অন্য কাউকে নতুন সভাপতি নিযুক্তি দেওয়া হবে সে নিয়ে জল্পনা কল্পনা অব্যাহত। ভবেশ কলিতা যে পুনরায় রাজ্য সভাপতি নির্বাচিত হতে পারেন, কিছুদিন আগেই সেই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছিলেন, একজন ব্যক্তি দ্বিতীয়বারের জন্য দলের সভাপতি নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য থেকে ভবেশ কলিতার পুনরায় বিজেপির প্রদেশ সভাপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি কলিতা রাজ্য সভাপতি নির্বাচিত না হন, তাহলে মন্ত্রী যুগেন মোহন বা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের সম্ভাবনা ছিল। কিন্তু এই 2 নেতাকে মন্ত্রিসভায় বহাল রেখে সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। অন্যদিকে চর্চায় থাকা পল্লব লোচন দাস ও তপন কুমার গগৈকে নিগমের সভাপতির দায়িত্ব দিয়ে তাদেরও দলের রাজ্য সভাপতি পদের দৌড় থেকে সরিয়ে রাখা হয়েছে। ফলে ভবেশ কলিতার পুনরায় দলের রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রকট। শনিবার দিল্লিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে BL সন্তোষের সঙ্গে বিশেষ সাংগঠনিক বৈঠকে এতে শিলমোহর পড়বে বলে মনে করা হচ্ছে। অপরদিকে কংগ্রেসের যুবনেতা খুনে দোষী সাব্যস্ত CPM-এর প্রাক্তন বিধায়ক সহ 14। কংগ্রেসের 2 যুবনেতা খুনে দোষী সাব্যস্ত হলেন CPM-এর প্রাক্তন বিধায়ক সহ 14 জন। 5 বছর আগে সংগঠিত কেরলের পেরিয়ার এই হত্যা মামলায় সমস্ত তথ্য প্রমাণ বিবেচনা করে শনিবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছে CBI-এর বিশেষ আদালত। আগামী 3 জানুয়ারি শুক্রবার অপরাধীদের সাজা ঘোষণা করবে আদালত। 2019 সালের 17 ফেব্রুয়ারি পেরিয়ায় কংগ্রেসের যুবনেতা কৃপেশ ও শরৎলাল পিকে নামে 2 জনকে হত্যা করা হয়। অভিযোগ ছিল, ঘটনার দিন এলাকার CPM ও কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক অশান্তি হয়। 2 রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে হাতাহাতি মারামারির পর্যায়ে চলে যায়। সেই সময় নৃশংসভাবে হত্যা করা হয় ওই 2 কংগ্রেস কর্মীকে। এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে 24 জনকে গ্রেফতার করেছিল CBI, যার বেশিরভাগই ছিলেন CPM নেতা। এই মামলায় CPM-এর প্রাক্তন বিধায়ক KB কুনহিরামন,
খানহানগড় ব্লকের পঞ্চায়েত প্রধান মণিকান্দন সহ 24 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। গত 5 বছর ধরে বিচার পূর্ব চলার পর শনিবার এই হত্যাকাণ্ডে 24 জন অভিযুক্তের মধ্যে 8 জনের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র, 6 জনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রমাণ লুপাট ও খুনের সাহায্যের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং বাকি 10 জনকে বেকসুর খালাস করা হয়েছে। 2019 সালের 17 ফেব্রুয়ারি এই হত্যার পর ওই বছর 23 অক্টোবর মামলা তুলে দেওয়া হয় সিবিআইর হাতে। পুলিশ প্রথমে এই মামলায় 14 জনকে অভিযুক্ত করলেও সিবিআই তদন্তভার নিয়ে 24 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে, যার মধ্যে 6 জন ছিলেন সিপিআই নেতা। তবে সিবিআই আদালতের এই সিদ্ধান্তে একেবারেই খুশি নয় অপরাধীদের পরিবার। সিবিআই আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।